আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 11 এর ভিসকোসিটি বা সান্দ্রতা চ্যাপ্টারের দ্বিতীয় দিনের ক্লাস। তো অনেকদিন আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি, একটু শারীরিক অসুস্থতা ছিল আমার। তো যাই হোক, আজকে আমি শুরু করি দ্বিতীয় দিনের ক্লাস। তোমরা আশা করি এই পর্যন্ত সব ভিডিও ভালো করে দেখে নিয়েছো এবং যতটা করিয়েছি সেটা করে নিয়েছো। তো যাই হোক, আজকে শুরু করা যাক। প্রথম যেটা শিখবো, আগের দিন তো সান্দ্রতা থেকে অনেক কিছু আমরা পড়ে ফেলেছি। আজকে আমাদের প্রথম যেটা আলোচনার বিষয়, তরল ও গ্যাসের ক্ষেত্রে উষ্ণতার সাথে সান্দ্রতার পরিবর্তন। এটা আমাদের কিছু গাণিতিক সমস্যার জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে তরল। তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে যায়। তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে। এর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে সান্দ্রতা হ্রাস পায়, মোটামুটি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক পুরো সহজ সম্পর্ক যেটা, মানে এইটা প্রপোর্শনাল টু 1/t, এইরূপ আমরা বলতে পারি না, এদের মধ্যে একটা জটিল সম্পর্ক আছে। যদি মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সান্দ্রতা যদি বলি ইটা 0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি সান্দ্রতা হয় ইটা T, তাহলে ইটা T হবে ইটা at T ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু ইটা 0 বাই 1 প্লাস AT প্লাস BT স্কয়ার। ঠিক আছে, তাহলে ইটা 0 ইকুয়ালস টু লাইক দিস 1 প্লাস AT প্লাস BT স্কয়ার, যেখানে A আর B এই দুটি কনস্ট্যান্ট। এই দুটো কনস্ট্যান্টের মান বলে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছি টেম্পারেচারটা নিচে আছে, তাহলে উষ্ণতা যত বাড়বে N0টা 0 ডিগ্রিতে, এটা কনস্ট্যান্ট। এবার টেম্পারেচার বাড়ালে তাহলে নিচটা বাড়ছে, তার মানে এটা কমবে। তাহলে উষ্ণতা বাড়লে, উষ্ণতা বৃদ্ধি করলে সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক, অ্যাকচুয়ালি আমাদের সান্দ্রতা তো ধর্ম, আমরা সান্দ্রতাঙ্ক পরিমাপ করি, তাহলে সান্দ্রতাঙ্ক হ্রাস পাবে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু অন্যরকম সম্পর্ক। গ্যাসের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বৃদ্ধিতে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়। স্পষ্ট দেখা যাচ্ছে? তাহলে উষ্ণতা বাড়লে, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে, সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়। কেমন? N at T, T for Kelvin, T Kelvin উষ্ণতায় সান্দ্রতাঙ্ক NT equals to some constant A, N0 মানে 0 কেলভিন উষ্ণতায় N0 ইন্টু √T। টিটা হচ্ছে পরম স্কেলে এটা সম্পর্ক, তাহলে সমানুপাতিক। তাহলে গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক বাড়ে এবং তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক হ্রাস পায়। এই দুটো সম্পর্ক তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে N0টা হলো সেই একই রকম, 0 কেলভিন না, সরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় N0, আমি এখানে লিখেই দিয়েছি। আর এটা T কেলভিন উষ্ণতা, টিটা হলো কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে সান্দ্রতাঙ্ক আমরা এখানে এক্ষেত্রে সূত্রটা মেনে চলবে। তো এটা খুবই শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ এবং গাণিতিক সমস্যা এখান থেকে কিছু দিতে পারে, তো সম্পর্ক দুটো খেয়াল রাখতে হবে।
তো সান্দ্রতাঙ্ক সংক্রান্ত বিষয়গুলো এখানে হলো। এরপর আমরা চলে যাব পরবর্তী আমাদের আলোচনার বিষয়, তোমরা ঠিক করে লিখে নেবে। আমাদের সান্দ্রতা চ্যাপ্টারে বেশ কিছুটা আমরা করে ফেলেছি, আমাদের কিছু অংশ অবশিষ্ট আছে। শক্তি সংরক্ষণ, প্রধানত প্রবাহী শক্তি সংরক্ষণ বা বার্নওয়েলের নীতি। তো সেই সংক্রান্ত বিষয়টা করার আগে কয়েকটা ছোট ছোট বিষয় পড়ে নেব, তারপরে আমরা চলে যাব শক্তি সংরক্ষণ কি করে হয় গতিশীল প্রবাহের ক্ষেত্রে, সেটাও আমরা দেখব এবং বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা করব যেগুলো খুবই মজার এবং গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে দেখতে থাকো। তো প্রথম আমাদের যেটা আলোচনা আজকে নেক্সট, যেটা তরল প্রবাহের হার নির্ণয়। এটা খুবই সহজ, এটা খুব গুরুত্বপূর্ণ বটে। কোনো পাইপের বা নলের ভিতর দিয়ে কত হারে তরল যাচ্ছে আমরা সেটা কি করে নির্ণয় করব। তো দেখো, আমি ধরে নিচ্ছি এই হলো একটা পাইপ, এর ভিতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে নির্দিষ্ট বেগে। পাইপটা সুষম বা অসম যে কোনো জায়গায় হতে পারে। তো কোনো স্থানে ওই পাইপ বা নলের প্রস্থচ্ছেদ, এটা একটা প্রস্থচ্ছেদ ধরে নিয়েছি, এর ভেতর দিয়ে ভি বেগে তরল যাচ্ছে, আর নলের প্রস্থচ্ছেদ ধরছি সমান এ ফর এরিয়া, মানে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হতে পারে, যদি সাধারণত নলের যে ক্রস সেকশন সেটা পাই আর স্কোয়ার মানে বৃত্তই হয়, তাহলে পাই আর স্কোয়ার ধরব। তো আমরা তাহলে হার মানে একক সময় কত যায়, তাহলে টি সময় প্রবাহিত তরলের আয়তন যদি ধরি, কতখানি তরল প্রবাহিত হয়েছে, এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, এর ভিতর দিয়ে যাচ্ছে, কি করে হিসাব করব। তাহলে দেখো, ভি বেগে যদি টি সময় যায় তাহলে তরল প্রবাহিত হচ্ছে এস দূরত্ব, এই হলো ক্রস সেকশন, এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে কতখানি গেছে টি সময়, তাহলে এস ইকুয়াল টু ভিটি। টি সময় তাহলে তরলটা কতখানি দৈর্ঘ্য গেছে বা কতখানি দূরত্ব অতিক্রম করেছে, ভিটি দূরত্ব বা ভিটি দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে এই স্থানে যতখানি তরল প্রবাহিত হলো তার আয়তন কত হবে, আয়তন মানে আমরা জানি ক্ষেত্রফল ইনটু দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি অতএব ভি সমান হবে এ ইনটু ভিটি। ওকে, তাহলে এ ইনটু ভিটি হলো আয়তন, টি সময় প্রবাহিত তরলের আয়তন হলো এরিয়া ইনটু লেন্থ, আয়তন মানে ক্ষেত্রফল ইনটু দূরত্ব। তার মানে হার মানে কি একক সময়, অতএব একক সময় প্রবাহিত তরলের আয়তন সমান তাহলে কত, সেটাই হচ্ছে হার, মানে ভি বাই টি। ভি বাই টি করলে আসছে এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে তরল প্রবাহের হার পেয়ে গেলাম, তরল প্রবাহের হার আমরা পেয়ে গেলাম কি এরিয়া ইনটু ভেলোসিটি। ক্ষেত্রফলকে বেগ দিয়ে গুণ করলে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ভি বেগে কতখানি তরল প্রবাহিত হলো তার মানটা আমরা পেয়ে যাচ্ছি। তার সূত্রটা হলো এ ইনটু ভি। তার মানে যদি এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তরলটা প্রবাহিত হয় ভি বেগ নিয়ে, তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত প্রতি একক সময় প্রবাহিত তরলের আয়তন বা তরল প্রবাহের হার হলো এরিয়া ইনটু ভেলোসিটি। এরিয়া ইনটু ভেলোসিটি মানে ক্ষেত্রফল ইনটু বেগ, এই দুটো গুণ করে দিলে আমরা পেয়ে যাব কি তরল প্রবাহের হার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা মনে রাখতে হবে আমাদের এবং ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ওকে।
নেক্সট আমরা চলে যাব ধারাবাহিকতা সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তাহলে তরল প্রবাহের হার হলো এভি, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবো আমরা সবাই। এভি, এ ইনটু ভি, এরিয়া ইনটু ভেলোসিটি, তরল প্রবাহের হার। এরপর চলে আসছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি বা ধারাবাহিকতা, মানে কন্টিনিউইটি, ধারাবাহিকতার সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ, মজার জায়গা, ভালো করে বুঝে নেবে। অঙ্ক আসে এখান দিয়ে, তোমাদের যেই মিনিটের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ, সেই জন্য খুব ভালো করে। তো আমরা যদি এটা কি বলছে, যদি কোনো একটা অসম প্রস্থচ্ছেদ ধরে নিই, এর ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, সব জায়গায় সমান ক্ষেত্রফল নয়, এখানে একরকম ক্ষেত্রফল, এখানে একরকম ক্ষেত্রফল। একটা জায়গায় দেখছি এই ক্ষেত্রফলটা বেশি চওড়া, একটা জায়গায় ক্ষেত্রফলটা একটু কম। তো এবার এই যে দুটো পয়েন্ট, এই ক্ষেত্রফলটা ধরলাম A1, এটা ধরলাম A2। এবার তাহলে ক্ষেত্রফল যদি আলাদা হয় তাহলে কিন্তু চাপ সব জায়গায় সমান হবে না, কোনো জায়গায় চাপ হবে একরকম, এক জায়গায় চাপ একরকম। তো এই ক্ষেত্রফলের ভেতর দিয়ে যখন তরলটা প্রবাহিত হচ্ছে, এখানে বেগ ধরলাম V1, এখান দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে যখন, আর এখান দিয়ে যখন যাচ্ছে সেটা হচ্ছে V2। ঠিক আছে, এখান দিয়ে যাওয়ার সময় হলো V1, এখান দিয়ে যাওয়ার সময় V2। এবার চাপ সব জায়গায় সমান নয়, কারণ যেখানে বেগ বেশি হবে সেখানে চাপ একরকম হবে, যেখানে বেগ কম হবে সেখানে একরকম চাপ হবে। তো বেগ কোথায় বেশি বেগ কোথায় কম সেটা আমরা একটু পরে বুঝে যেতে পারবো, একটা সূত্র এখানেই আসবে, সেটাই ধারাবাহিকতা সমীকরণ। তো ধারাবাহিকতা সমীকরণ বলছে কোনো নলের বা কোনো স্থানের ভিতর দিয়ে, কোনো আবদ্ধ স্থানের ভিতর দিয়ে যখন তরল প্রবাহিত হবে, সেই প্রবাহের ক্ষেত্রে প্রতি একক সময়ে প্রবাহিত তরলের ভরের মান সমান হবে। প্রতি একক সময়ে প্রবাহিত তরলের ভরের মান সমান, মানে এখান দিয়ে যতখানি ভর, তরলের ভর প্রবেশ করবে ততখানি ভর এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার তার মানে ধারাবাহিকতা সমীকরণ কি বলছে, dm dt কনস্ট্যান্ট, প্রতি একক সময় প্রবাহিত তরলের ভর বা তরলের ভরের প্রবাহের যে হার সেটা হবে ধ্রুবক। তাহলে এটা কি, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় প্রবাহিত তরলের ভরের পরিমাণ ধ্রুবক। ঠিক আছে, যে কোনো, এটা অ্যাকচুয়ালি প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে সমান, মানে ব্যাপারটা দেখি। তো একক সময়ে যতখানি তরল যায় তার সূত্রটা শিখলাম কি, এরিয়া ইনটু ভেলোসিটি। ওকে, তো দু রকম কেস। এক নম্বর, যদি বলি অসংনম্য তরল, দেখো আমি একটু আগে বললাম যদি অসম প্রস্থচ্ছেদ হয় তাহলে কিন্তু সব জায়গায় চাপের মানটা সমান হবে না, চাপ কোথাও বেশি হবে কোথাও কম হবে। তাহলে চাপের পরিবর্তনের জন্য যদি আয়তন পরিবর্তন হয় তাহলে ঘনত্বের পরিবর্তন হবে। আমরা জানি সংনম্য কাদের বলে, যাতে চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয়। আয়তন পরিবর্তন হলে সংকুচিত হতে পারে, চাপ বেড়ে গেল, সংকোচন হলো, তাদের ক্ষেত্রে ঘনত্ব বেড়ে যাবে, তাহলে ঘনত্বটা ফ্যাক্টর। এবার যদি অসংনম্য হয় তাহলে কিন্তু চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় না, মানে ঘনত্বটা স্থির থাকে। সাধারণত তরলের ক্ষেত্রে অসংনম্য তরল, যাদের ক্ষেত্রে ঘনত্বটা সব জায়গায় সমান,
তাই যদি হয়, এবার ভর মানে কি জানি? ভর মানে জানি আয়তন ইনটু ঘনত্ব। দেখো খুব সহজ বিষয়। তো একক সময় প্রবাহিত তরলের আয়তন কত শিখেছি? একক সময় প্রবাহিত তরলের আয়তন হচ্ছে এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে একক সময় প্রবাহিত তরলের ভর যদি বলি, তাহলে ভরটা হবে একক সময় কতটা যাচ্ছে সেটা বললাম m ড্যাশ বাই m। একক সময় m পরিমাণ তরল যাচ্ছে এখান দিয়ে m গেল, কোনো তরল এখানে জমে থাকবে না, সোজা কথা। পাইপের ভেতর দিয়ে যাওয়ার সময় যতখানি তরল, যত ভরের তরল প্রবেশ করবে তত ভর বেরিয়ে চলে যাবে, জমে থাকবে না ভেতরে। দ্যাট ইজ কন্টিনিউইটি, কন্টিনিউয়াসলি ফ্লো করছে থ্রু দ্য টিউব। ওকে, তাহলে একক সময় ভর সমান একক সময় আয়তন মানে এরিয়া ইনটু ভেলোসিটি ইনটু ডেনসিটি মানে ঘনত্ব। তাহলে এই অসংলগ্ন তরল মানে চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় না। এখানে চাপ বললাম P1, এখানে চাপ P2, চাপ আলাদা হলেও এখানে তরলের ঘনত্ব একই। যদি অসংলগ্ন হয়, যাদের ক্ষেত্রে চাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন না হলে ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ওকে, দেন আমরা কি লিখতে পারি? অতএব A1 V1, এখানে এরিয়া A1, ভেলোসিটি V1, ডেনসিটি রো সমান এখানে এরিয়া A2, ভেলোসিটি V2, ডেনসিটি রো। তাহলে রোটা ক্যান্সেল আউট হয়ে গেল। দ্যাট ইজ এরিয়া velocity equals to area velocity, that is A1 V1 equals to A2 V2, that is এখান থেকে আমরা বলতে পারি then the velocity is inversely proportional to area for non compressible fluid। অসংলগ্ন তরলের ক্ষেত্রে কোন প্রস্থচ্ছেদ, যেখানে প্রস্থচ্ছেদ বেশি হবে সেখানে ভেলোসিটি কম হবে, যেখানে ক্ষেত্রফলটা বেশি হবে নলে সেখানে কম বেগে প্রবাহিত হবে, যেখানে ক্ষেত্রফলটা কম হবে সেখানে বেশি বেগে প্রবাহিত হবে। ওকে, সিমিলারলি যদি বলি সংলগ্ন তরল মানে সংলগ্ন প্রবাহের ক্ষেত্রে, সংলগ্ন প্রবাহী মানে সবই প্রবাহী বলছি, তরলের ক্ষেত্রে কাটে, গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, তাহলে এক্ষেত্রে সব জায়গায় কিন্তু ঘনত্ব সমান হবে না, কারণ গ্যাসের ক্ষেত্রে চাপ পরিবর্তনে ঘনত্বের পরিবর্তন ঘটে। গ্যাসের ক্ষেত্রে চাপ পরিবর্তনে ঘনত্বের পরিবর্তন ঘটে। তাহলে তার ক্ষেত্রে এখান দিয়ে যদি কোনো একটা গ্যাস ফ্লো করে, তাহলে আমরা লিখতে পারি A1 V1, এখানে ডেনসিটি ρ1, এখানে গ্যাসের ঘনত্ব ρ1, সিমিলারলি ইকুয়ালস টু A2, দিস ইজ V2, corresponding density through the area cross section A2, or for pressure P2 corresponding density ρ2. Then for compressible fluid মানে সংলগ্ন প্রবাহের ক্ষেত্রে A1 V1 ρ1 equals to A2 V2 ρ2। আমরা যে প্রবলেম করব, আমরা যে অঙ্কগুলো করব, তার ক্ষেত্রে এই সূত্রটাই কাজে লাগাবো। আমরা তরল নিয়ে প্রধানত কাজ করব, তাই আমরা এই প্রথম সূত্র দিয়ে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করব। যদি বলে দেওয়া থাকে সংলগ্ন, তখন আমরা A1 V1 ρ1 সাধারণত কাদের ক্ষেত্রে হয়? গ্যাসের ক্ষেত্রে হয়। ফর গ্যাসিয়াস ফ্লো ডেনসিটি মাস্ট বি ভ্যারি উইথ প্রেসার। প্রেসার ভ্যারি করার সাথে সাথে ডেনসিটি ভ্যারি করবে। যে কোনো স্থানে যদি এরিয়াগুলো চেঞ্জ হয়, তার জন্য সব জায়গায় ভেলোসিটি সমান হবে না, ভেলোসিটি আলাদা হওয়ার জন্য প্রেসার আলাদা হবে। প্রেসার যেখানে বেশি হবে সেখানে ডেনসিটি বেশি হবে, প্রেসার যেখানে কম হবে সেখানে ডেনসিটি কম হবে। ওকে, তো আমরা সংলগ্ন আর অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে যাই হোক না কেন, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে মানে তরল যাক বা গ্যাস যাক, এখান দিয়ে যতখানি তরল ইনপুট হবে, ইনপুট mass of fluid must be equal to output mass of fluid। ভেতরে কোনো জায়গায় জমে থাকবে না বা সেখানে কোনো একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকবে না। যতখানি ফ্লুইড এখান দিয়ে ইনপুট হবে ততখানি আউটপুট হবে। বাট ফর ইচ ক্রস সেকশন mass by time or dm dt must be constant. For in case of fluid flow, when fluid is flowing through any pipe, dm dt must be constant for each cross sectional area। for irregular shaped pipe, যদি অসমাকৃতির পাইপ হয় সেক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কিন্তু dm dt টা কনস্ট্যান্ট হবে, মানে প্রতি একক সময়
প্রবাহিত তরল, এখান দিয়ে যতখানি তরল প্রবাহিত হবে এখান দিয়ে তরল যতটা প্রবাহিত হবে তাদের ভরের পরিমাণটা সমান হবে। যদি সংলগ্ন হয় তার ক্ষেত্রে a1 v1 ρ1, এখানে ρ1 ঘনত্ব, এখানে ρ2 ঘনত্ব। যদি ঘনত্বগুলো সমান হয়, সাধারণত তরলের ক্ষেত্রে ঘনত্ব পরিবর্তন হয় না চাপের সাথে, তো সেই কারণে a1 v1 সমান a2 v2। তাহলে তরলের ক্ষেত্রে আমরা করব প্রথম সূত্রটা আমাদের বেশি কাজে লাগবে, সেই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ মার্ক করে দিলাম। আমাদের মনে রাখতে হবে a1 v1 must be equals to a2 v2। নেক্সট আমরা চলে যাব ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহের ক্ষেত্রে, স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে বিভিন্ন রকম শক্তি, প্রবাহিক শক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। আমরা পরের টপিকে যাওয়ার আগে একটা প্রবলেম আমি একটু দেখিয়ে দিই, তোমাদের ভালো লাগবে দেখতে আশা করি। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। ধরো ধরো একটা প্রবলেম দিল আমাদের লাইক দিস। আমাদের বাড়িতে এরকম থাকে, একটা পাইপ বলে ধরো, এখানে ব্রাঞ্চ হয়ে গেছে। কোনো জল যাচ্ছে ধরো এই পাইপের ভেতর দিয়ে, এখান দিয়ে জল পাঠানো হলো, এই ক্রস সেকশনটা বললো a1, এই ক্রস সেকশনটা হলো a2, এই ক্রস সেকশন a3। তিনটা আলাদা ক্রস সেকশন দেখতেই পাচ্ছি। তো তরলটা যাচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এরপর আমরা ধারারেখ প্রবাহের শক্তিতে চলে যাবো। তো একটা প্রবলেমটা এরকম প্রবলেম দিতে পারে, তার জন্য আমরা দেখে রাখি, জাস্ট একটা ছবি করে রাখছি। অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ওকে, তো প্রবলেমটা দেখি, খুব ইন্টারেস্টিং প্রবলেম, ভেরি ভেরি ইজি। ওকে, তো এইখান দিয়ে যখন ফ্লুইডটা ফ্লো করছে, এখান দিয়ে যাচ্ছে, যখন বললাম v1, তো আমরা ধরলে এখানে তরলটা গেল, এদিকে কিছুটা গেল, এদিকে কিছুটা গেল, তাই হবে সাধারণত। এদিক দিয়েও আসতে পারতো, ধরলাম এদিকে গেল v2, আর এখান দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে v3। এবার আমরা কি করেছি, যে কোনো ক্রস সেকশনের ভিতর দিয়ে প্রতি একক সময় যত আয়তনের তরল প্রবাহিত হবে সেটা হচ্ছে এভি বা ধারাবাহিকতা সমীকরণ। কি বলেছে, যতখানি তরলের ভর প্রবেশ করবে, এটা ইনপুট, এই দুটো আউটপুট, ইনপুট একটা আউটপুট দুটো। তাহলে ইনপুট যেটা হচ্ছে তার ক্ষেত্রে এটা তরল ধরেছি, তাহলে রোটা কনস্ট্যান্ট। তাহলে ইনপুটের ক্ষেত্রে আমরা লিখতে পারি a1 v1 যা হবে, এখানে a1 v1 টা যা হলো সেটাই গিয়ে দুটো ভাগ হয়েছে, তাহলে সমান লিখতে পারি a2 v2 প্লাস a3 v3। তোমাদের এখানে ভ্যালু বলে দেওয়া থাকবে। আমাদের ধরো নিউমেরিক্যাল কোন একটা ভ্যালু বলে দিয়েছি, জাস্ট একটু ভ্যালুতে আসি। আমাদের ভ্যালু বলে দিয়ে ধরো এটা আমাদের এই কোথায় গেল, এক মিনিট, আমাদের ধরো কিছু ভ্যালু দিয়ে দিয়েছে। সাপোজ দিস ইজ 10 মিটার পার সেকেন্ড, এরিয়াটা বললো 2 মিটার স্কয়ার, বেশি বড় নিয়ে নিলাম, যাই হোক। দিস ইজ 0.5 মিটার স্কয়ার and this is given 5 meter per second and this area 1 meter square. তো we have to calculate v2, v2 টা কত বার করতে হবে, দেখতেই পাচ্ছি আমরা 2 দিয়ে আসছে, 0.5 মিটার স্কয়ার দিয়ে বেরিয়েছে, 1 মিটার স্কয়ার দিয়ে বেরিয়েছে। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে 2 × 10 equals to a2 হলো 0.5 into v2। ভেরি ইজি প্রবলেম, এটা তোমাদের বইতে পাবে এরকম প্রবলেম দেখতে, তোমরা করবে প্রবলেমটা। এগুলো বোর্ড এক্সামে দেয় না, খুবই সহজ প্রবলেম, তাও নিচে দেয়, দিতেই পারে বোর্ড এক্সামে, ছবি দিয়ে দিয়ে দিল। তো a3 হলো 1 and corresponding this is 5. Okay, we have to calculate v2, then this is 20 minus v2 equals to, this is 5, 20, that is 15 by 0.5, this is 30, অনেক বেশি বেশি 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখান দিয়ে তরলটা বেরোচ্ছে কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে বেরোচ্ছে। দেখা যাচ্ছে ঠিকঠাক, আশা করি ঠিকই দেখা যাবে, রাইট। 30 মিটার পার সেকেন্ড বেগে ওখান দিয়ে তরলটা বেরিয়ে যাচ্ছে।
ওকে, ইন্টারেস্টিং একটা ছোট প্রবলেম তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমরা করবে। নেক্সট আমরা চলে যাই আমাদের যেটা বলেছিলাম এনার্জি প্রবলেম একটু দেখিয়ে দিলাম। এই টাইপের প্রবলেম দিতে পারে। ইনপুট গুলো একদিকে, আউটপুট গুলো একদিকে। ইনপুট এভি ইকুয়ালস টু আউটপুট এভি, মনে রাখবো ব্রাঞ্চিং এর ক্ষেত্রে ইনপুট এভি, টোটাল ইনপুট এভি ইকুয়ালস টু টোটাল আউটপুট এভি, মানে যত পরিমাণ ভর প্রবেশ করছে ইনপুট করছে ফর কনস্ট্যান্ট রোর ক্ষেত্রে এভি রো, then input total A0 equals to output A0 for non-compressible fluid, but for compressible fluid A1 V total A0, তাহলে সেক্ষেত্রে রো এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, ডেনসিটি গুলো দেওয়া থাকবে, কোন ক্রস সেকশনের ক্ষেত্রে ডেনসিটি কত, করসপন্ডিং ভ্যালু অফ ডেনসিটি মাস্ট বি গিভেন ফর দিস প্রবলেম। ওকে, তো সেক্ষেত্রে ফর compressible fluid তাহলে A1 V1 rho 1 plus A2 V2 rho 2 সাপোজ 2 ইনপুট and 1 আউটপুট, দেন ইকুয়ালস টু A3 V3 rho 3। ওকে, এটা তোমরা করবে অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। নেক্সট, শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহের শক্তি। Very very important and also interesting problem or theory part for viscosity chapter. Okay, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে আমরা জানি কার্যক্ষমতা শক্তিতে পড়েছি, শক্তি হয় মেকানিক্যাল এনার্জি। আমরা এখানে মেকানিক্যাল এনার্জি বলছি দু রকমের, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। এখানেও তাই গতিশক্তি স্থিতিশক্তি, কিন্তু তরলের কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে, চাপ দিতে পারে। তরল চাপ দিতে পারে, সেই চাপের জন্য কিছুটা কার্য হয়। ওকে, সেই কার্যের জন্য, কার্য ইকুইভ্যালেন্ট টু এনার্জি আমরা জানি, তো চাপের জন্য একটা কার্য হয়, সেই কার্যের যে শক্তি তাকে বলে চাপ শক্তি। তাহলে কি কি হলো? কাইনেটিক এনার্জি গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি, অ্যান্ড প্রেশার এনার্জি চাপ শক্তি। তাহলে এর ক্ষেত্রে আমাদের তিন রকম এনার্জি পাবো, তিন রকম। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি গতিশক্তি, দুই নম্বর হলো স্থিতিশক্তি, তিন নম্বর হলো তরলের কি পারে তরল করতে, চাপ দিতে পারে, যে কোনো দিকে চাপ দিতে পারে, তাই হলো চাপ শক্তি। ওকে, এই হলো তিন রকমের শক্তি। তো গতিশক্তি মানে তো আমরা শিখে এসেছি হাফ mv স্কয়ার। তবে চিন্তা করো কোন একটা জায়গায় তরলের গতিশক্তি পাবে, ভর থেকে পাবে। একটা ধরো পাত্রে, বড় পাত্রে জল আছে, হাফ mv স্কয়ার করে, ধরো নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে, নদীর জলের গতিশক্তি কত? চল, নদীর জলের ভর মাপবে পারবে না, আমাদের ঝামেলা, প্রচুর ঝামেলার ব্যাপার। তো আমরা ঘনত্ব নিয়ে কাজ করি। তরলের ক্ষেত্রে, তরল বা প্রবাহের ক্ষেত্রে শক্তি পরিমাপ করার ক্ষেত্রে ঘনত্বটা খুব ফান্ডামেন্টাল। আমাদের সলিড অবজেক্টের ক্ষেত্রে এনার্জি ক্যালকুলেট করা হয় উইথ রেসপেক্ট টু মাস, বাট ফর ফ্লুইড মানে তরল বা গ্যাসের ক্ষেত্রে এনার্জি ক্যালকুলেট করতে হবে উইথ রেসপেক্ট টু ডেনসিটি, ঘনত্বের সাপেক্ষে। কি করে করব? অ্যাকচুয়ালি আমরা যেটা করি, এই যে শক্তিটা, এটাকে আমরা বলবো, আমরা যে এনার্জিটা বার করছি সেটা হচ্ছে মাস্ট বি এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তন। আমি আগে বলে দিয়েছি একবার, বলে দিয়েছি √2gh, না, এনার্জি পার ইউনিট ভলিউম। তো ডিফাইন্ড অ্যাজ এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব। তো একক আয়তনে গতিশক্তি স্থিতিশক্তি। তো ধরো জেনারেলি গতিশক্তি মানে হয় হাফ mv স্কয়ার, গতিশক্তি মানে আমরা জানি হাফ mv স্কয়ার। সাপোজ ই কে বারকে ডিফাইন করলাম গতিশক্তি, তাহলে একক আয়তনে গতিশক্তি কত? একক আয়তনে গতিশক্তি হতে একক আয়তনে গতিশক্তি যদি বার করতে হয় তখন আমরা কি করব? সাপোজ এটাকে ডিফাইন করলাম ই কে, দ্যাট ইজ ই কে বার বা ই কে প্রাইম ডিভাইডেড বাই ভলিউম। আয়তন দিয়ে ভাগ করলাম, দ্যাট ইজ হাফ mv স্কয়ার, দিস ইজ ভেলোসিটি বাই ভলিউম, ইকুয়ালস টু হাফ
রো ইন্টু ভি স্কয়ার। তাহলে প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি হিসেব হবে ঘনত্বের সাপেক্ষে একক আয়তনে গতিশক্তি। একক আয়তনে, দেখা যাচ্ছে ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, একদম ইজি জিনিস, একক আয়তনে গতিশক্তি। ওকে, তাহলে এখানে হলো প্রবাহের ক্ষেত্রে তাহলে গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার নয় হাফ রো ভি স্কয়ার। ওকে, এটা হাফ এম ভি স্কয়ারই, মানে একক আয়তন ধরে করা হচ্ছে। কারণ বড় যদি অনেক জল থাকে, হ্যাঁ, তার ভর কি করে মাপবে? কিন্তু ধরো তুমি বললে নদীর জলের ঘনত্বই বা কি করে মাপবো, কিচ্ছু না, একটা মাপনি চৌ নিয়ে নাও, দিয়ে তাতে ছোট্ট একটা মাপনি চৌ নাও, ধরে নিচ্ছি সব জায়গায় ঘনত্ব সমান, একটা অ্যাভারেজ ডেন্সিটি বার করার জন্য বলছি। তো সেখান থেকে একটুখানি জল নিয়ে নিলে, মাপনি চৌকে ধরো 5 সিসি নিলে, তার মাসটা দেখে নিলে করসপন্ডিং মাস কত, সাধারণ তুলা যন্ত্রে দেখে নিলে ভরটা কত, দিয়ে তাকে ভর বাই আয়তন করলে ঘনত্ব পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু নদীর জলে ভর বার করা কিন্তু খুব বিপদের ব্যাপার। অত জলকে তোলাই তুলবে, তোলার জায়গা নেই, বা নদীকে সাধারণ তুলা যন্ত্র চাপাতেও পারবে না, তাই তো? তো যাই হোক, খুব কঠিন ব্যাপার। নদীকে তুলা যন্ত্রের উপর বসিয়ে দিয়েছো মনে করো, তার উপর তুমিও নৌকাতে বসে আছো, সব কিছু মিলে একাকার কাণ্ড, খুব ঝামেলায় পড়ে যাবে। তো যাই হোক, তরলের ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে একক আয়তনে গতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি সিমিলারলি আমাদের স্থিতিশক্তি একইভাবে আমাদের আসবে। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ইপি বার এমজিএইচ। তাহলে একক আয়তনে, অতএব একক আয়তনে স্থিতিশক্তি কি করবো? আয়তন দিয়ে ভাগ, ইপি equals to e के पावर sorry ep prime by v, that is mgh by v, mgh by v, m by v মানে ঘনত্ব, মানে রো জি এইচ। ইস ক্যাপিটাল পি লিখেছি কিন্তু, হ্যাঁ, চাপ শক্তিকে ই স্মল পি লিখবো। চাপ শক্তিটা আমরা হিসাব করব। চাপের ক্ষেত্রে কার্যের কোনো সম্পর্ক কিন্তু আমরা জানি না, তো সেটা একটু ঝামেলা, শিখতে হবে। ওকে, তাহলে একক আয়তনে গতিশক্তি হলো হাফ রো ভি স্কয়ার, একক আয়তনের স্থিতিশক্তি হলো রো জি। এবার চাপ শক্তি কি করে বার করব? চাপ শক্তিটা আমাদের এবার হিসাব করতে হবে। তো আমরা এই দুটো শিখে নিলাম। চাপ, তাহলে এই দুটো আমরা লিখে নিলাম, এটা মুছে দিচ্ছি এইটুকুনি, তোমরা লিখে নেবে। তাহলে গতিশক্তি হাফ রো ভি স্কয়ার হাফ, দ্যাট ইজ রো জি এইচ। ওকে, না চাপ শক্তি, তাহলে স্থিতিশক্তি পেলাম, গতিশক্তি পেলাম। আমি আবার লিখবো, তোমাদের চিন্তার কিছু নেই, সূত্রগুলো তোমরা লিখে নিয়েছো আশা করি, মুছে দিলাম আমি। তো এবার চাপ শক্তিটা একটু হিসেব করা, প্রথম দুটো পেয়ে গেছি, তারপর আবার সূত্রগুলো। একক আয়তনে গতিশক্তি হাফ রো ভি স্কয়ার, স্থিতিশক্তি রো জি। তো আচ্ছা, চাপ শক্তি, চাপ শক্তি মানে কার্য। ধর একটা বিকার নিলে, একটা বিকারে পাত্রে কিছু পরিমাণ তরল আছে, এখানে একটা পিস্টন লাগিয়ে দিয়েছে, এই ওখানে এই উচ্চতায় অবধি তরল পূর্ণ আছে, তরল যা আছে আছে, অসুবিধা নেই। এখানে একটা পিস্টন লাগানো আছে, সেই পাস্কালের পিস্টন, পাস্কালের পিস্টনটাই তো পাস্কাল পিস্টন নিয়ে কাজ করেছিল, হাইড্রোলিক প্রেস, পিস্টন পাস্কাল, মিল আছে না, পিস্টন পাস্কাল। ওকে, তো এবার এই পয়েন্টে যেখানে এই কোন একটা গভীরতায় যেখানে পিস্টনটা আছে, সেখানে ফ্লুইড তরল চাপ দিচ্ছে, এখানে চাপ দিচ্ছে তরল, পাশে এইদিকে চাপ দিচ্ছে, পার্শ্ব চাপ হলো পি। পি হলো প্রবাহিত চাপ। যেখানে পিস্টনটা আছে, পিস্টনের উপর প্রবাহিত চাপ ধরলাম পি। তাহলে চিন্তা করো, যখন তরল ছিল না, পিস্টন এখানে থাকবে। এবার যেই তরল পূর্ণ করবো, চাপের জন্য একটু পিস্টনটা সরে যাবে, এরকম জায়গায় ধরো এখানে ছিল, এখানে চাপ দিচ্ছিল পি, এই চাপ দিলে পিস্টন এখানে থাকবে না, একটু সরে যাবে, উচিত যে আমরা ধরলাম এক্স পরিমাণ সরে গেছে, এক্স এক্স পরিমাণ সরে গেল। তাহলে কার্য কত? অতএব কৃতকার্য মানে কি? বল গুণ সরণ, তাই তো? কৃতকার্য মানে বল গুণ সরণ। তাহলে বল কত? বল মানে চাপ ইনটু ক্ষেত্রফল, চাপ মানে পিএ, সরণ কত? কতখানি সরণ হচ্ছে এক্স।
তাহলে কার্য হলো px প্যাক্স, প্যাক্স হলো কার্য। তাহলে এই কার্যটাই হচ্ছে চাপ শক্তি, চাপের জন্য যে কার্য সেটাই চাপ শক্তি। তাহলে একক আয়তনে চাপ শক্তি কত? অতএব প্রতি একক আয়তনে, একক আয়তন, একক আয়তনে চাপ শক্তি ই সাফিক্স স্মল পি লিখলাম, ঠিক আছে? আগেটা ছিল ক্যাপিটাল পি, এটা লিখলাম স্মল। দেখো কতখানি আয়তন, এই এরিয়াটা হচ্ছে সরণ x, তাহলে আয়তন কত সরেছে? এটা আয়তন x, তাহলে কার্য কত? মোট কার্য PAX, তাহলে PAX বাই আয়তন কত? AX, তাহলে P। তাহলে দেখো চাপ শক্তি মানে কিছুই নয়, যে বিন্দুতে চাপ শক্তি নির্ণয় করব একক আয়তনে, সেখানে তরলের যে চাপ হবে সেটাই হলো তার একক আয়তনে চাপ শক্তি, ঠিক আছে? তাহলে একটা সূত্র আমি বলে দিই, মনে রাখবো। তাহলে কার্য সমান, এটা প্রবাহের ক্ষেত্রে তো কার্য সমান কি? চাপ ইনটু আয়তনের পরিবর্তন। তরল গ্যাসের ক্ষেত্রে, তরল বা গ্যাসের ক্ষেত্রে কার্য মানে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। এই সূত্রটা খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। চাপ ইনটু আয়তনের পরিবর্তন, চাপ আয়তন কতটা পরিবর্তন হয়েছে? এখানে ছিল x সরেছে, তাহলে এরিয়া ইনটু লেন্থ ইকুয়ালস টু ভলিউম, তাহলে আয়তনের পরিবর্তনে x, তাহলে একক আয়তনে চাপ শক্তি হয়ে গেল P। তাহলে আমরা প্রবাহের ক্ষেত্রে তিনটা শক্তি সম্পর্কে বুঝে নিলাম। এরপর আমরা যেটা পড়বো, তাহলে কি কি শিখলাম? প্রবাহের ক্ষেত্রে তিন রকম শক্তি: একক আয়তনে গতি শক্তি, একক আয়তনে স্থিতি শক্তি এবং একক আয়তনে চাপ শক্তি, তাই তো? তো এবার প্রবাহের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতি আমরা যেটা করব, প্রবাহের শক্তি সংরক্ষণ নীতি, যেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ঠিকঠাক? ক্লিয়ার? ওকে। আচ্ছা, শান্ত প্রবাহের ক্ষেত্রে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য, কারণ শান্ত প্রবাহের ক্ষেত্রে শক্তিগুলো নির্ণয় করেছি। তো বার্নৌলির উপপাদ্য কি বলছে? শান্ত রেখ বা শান্ত প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদে, যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তন, আমরা একক আয়তনে বার করেছি, তাই একক আয়তনে কি কি শক্তি? প্রথম শিখেছি গতি শক্তি, একক আয়তনে গতি শক্তি, কমা স্থিতি শক্তি, আর লাস্ট শিখলাম চাপ শক্তি। চাপ শক্তির সমষ্টি। যখন ধারারেখ প্রবাহ হবে বা শান্ত প্রবাহ হবে, প্রধানত আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে, আদর্শ তরলের ক্ষেত্রে, আদর্শ তরলের ক্ষেত্রেই শান্ত প্রবাহ হয়, খুব সরু নলের ক্ষেত্রে ঘটে শান্ত, অশান্ত প্রবাহই বেশি। গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি সর্বদা ফার্স্ট বা প্রথম স্বীকার্য। তাহলে আমরা যেটা শিখেছি একক আয়তনে গতিশক্তি, তার মানে গাণিতিক রূপটা কি? ধরো একটা অসমান প্রস্থচ্ছেদ ধরে নিলাম, এরকম একটা অসম প্রস্থচ্ছেদের একটা পাইপ আছে, এরকম
এটা অ্যাক্সিস বা এটা অক্ষ, এটা হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক তল থেকে এখানে একটা পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টে আমরা মোট শক্তি বার করব কত। এখান দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে, আর এখানে একটা প্রস্থচ্ছেদ ধরছি, এটা তার অক্ষের উপর অক্ষস্থিত বিন্দু, যেটা অক্ষটা এখানে আছে, অক্ষ এটা ধরেছি, তো অক্ষটা এটাই হলো, তাহলে এটা সাপোজ এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তো পি বিন্দুর এই যে পয়েন্টটা, এর অক্ষটা ভূমি থেকে উচ্চতা, উল্লম্ব উচ্চতা হলো h1, কারণ চাপ শক্তির ব্যাপার, আমাদের স্থিতি শক্তির ব্যাপার আছে, এখানে উচ্চতা h2। অনুভূমিক হলে h গুলো সমান হবে, অক্ষের উচ্চতা আমাদের মাপতে হবে, স্থিতি শক্তি মানে যেটা রোজ h। তো এই প্রস্থচ্ছেদ ধরলাম a1, এটা a2, এখান দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে কত বেগে, এখানে বেগটা v1, এখান দিয়ে প্রবাহিত হচ্ছে v2 বেগে। তাহলে কি বলা হয়েছে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তির সমষ্টি সমান। ওকে, একটা কথা, এই পয়েন্টে প্রবাহের চাপ হলো p1, এখানে চাপ হলো p2। ওকে, তাহলে দেখি কি করে আমরা পারি। তাহলে কি লিখতে পারি, তাহলে এই পয়েন্টে আর তরল ঘনত্ব ধরলাম রো ঘনত্ব, এটা তরলের ক্ষেত্রেই বলছি, অসংনম্য, আয়তনের পরিবর্তন হয় না, মানে চাপের সাথে ঘনত্ব পরিবর্তন হয় না, তো রো ঘনত্ব। তাহলে পি বিন্দুতে মোট শক্তি তাহলে কত হবে একক আয়তনে, প্রতি একক আয়তনে। গতিশক্তি কত, রো ভি স্কয়ার, তাহলে গতিশক্তি হলো হাফ রো v1 স্কয়ার প্লাস স্থিতি শক্তি কত, উচ্চতা কত h1, দ্যাট ইজ রো gh1। চাপ শক্তি কত, এখানে চাপ হলো p1। আচ্ছা, কিউ বিন্দুতে মোট শক্তি কত, কিউতে গতিশক্তি হলো হাফ রো ভি স্কয়ার, ভিটা হলো v2, উচ্চতা হলো h2, অক্ষের যে বিন্দুতে বার করছি মিডল পয়েন্টের উচ্চতা h2, তাহলে রো gh2, ওখানে চাপ ধরছি p2। এবার বার্নৌলির নীতি অনুসারে প্রত্যেকটা বিন্দুতে, মানে এটাকে যদি বলি E1 টোটাল এনার্জি, এটা বলি E2, অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরেম, বার্নৌলির উপপাদ্য অনুসারে, অতএব E1 সমান E2, দ্যাট ইজ হাফ রো v1 স্কয়ার প্লাস রো gh প্লাস p1। এখানে মোট শক্তি কত, গতিশক্তি হাফ রো v1 স্কয়ার, স্থিতি শক্তি রো g, সরি এটা h2 হবে, দিস ইজ রো gh2, স্থিতি শক্তি একক আয়তনে, চাপ শক্তি p1, এখানে গতি শক্তি হাফ রো v2 স্কয়ার, উচ্চতার জন্য স্থিতি শক্তি রো gh2 and pressure energy p2। তাহলে according to Bernoulli's theorem E1 must be equals to E2, এবং E1 এবং E2 অবশ্যই দুটো সমান হবে বার্নৌলির নীতি অনুসারে। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা ভাবেও প্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা সেটাকে একটু লিখে নিই। তাহলে বার্নৌলির নীতিটা বোঝা গেল, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক আয়তনে যে পরিমাণ তরল যখন প্রবাহিত হবে আইডিয়াল ফ্লুইড ফর স্ট্রিমলাইন মোশন, লিকুইডটাকে আমরা ফ্লুইডটাকে আইডিয়াল বলছি, কারণ আদর্শ তরল ছাড়া স্ট্রিমলাইন মোশন খুব কমই দেখতে পাওয়া যায়, খুব সরু নলের ক্ষেত্রে এটা ঘটে। তো তাও আমরা এটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব। তো শান্ত প্রবাহ যদি ঘটে সেক্ষেত্রে একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি, এখানেও যা মান হবে এখানে তাই মান হবে, প্রত্যেক স্থানে প্রত্যেকটা পয়েন্টে এই তিনটের সমষ্টিগত মান সমান হবে। যদি অনুভূমিক হয়, যদি নলটা অনুভূমিক হয়, তাহলে h1 h2 সমান হবে, তাহলে এই দুটো আর থাকবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে ইকুয়াল করে দিলে। ওকে, তো এটাকে আর একটা পয়েন্ট আমরা ভাবি, তার মানে জেনারেল ফর্ম, তাহলে আমরা কি পেয়ে গেলাম। সুতরাং বার্নৌলির থিওরেম অনুসারে আমরা পেয়ে গেলাম কি, হতে এই নীতি অনুসারে হাফ রো ভি স্কয়ার প্লাস রো gh প্লাস p ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
আমি একটা উদাহরণ দিলাম, অঙ্ক করাবো, তাহলে বুঝতে পেরে যাবে। পাশে ছবিটা ভালো করে বুঝে নেবে। অনুভূমিক যদি হয়, যখন তুলনা করব রো জি এইচ দুটো, এখানেও যা রো জি এইচ হবে, অনুভূমিক হলে H1 H2 দুটো সমান, দ্যাট ইজ রো জি H1, এটা রো জি H2, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটাকে যে যার একটা ফর্মে নিয়ে যায়, অ্যানাদার ফর্ম, বিকল্প রূপ। এটাকে দেখো এখানে রো জিটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে রো জি দিয়ে ভাগ করলে প্রথমটা পাচ্ছি কত, v²/2g, কি দিয়ে ভাগ করলাম, রো ইন্টু জি দিয়ে ভাগ করে পাই। ওকে, রো আর জি দিয়ে গুণ করে ভাগ করে দিলাম রো জি দিয়ে, তাহলে প্রথমটা কত হবে, v²/2g প্লাস এইচ, রো জিটা কেটে গেল, প্লাস p/ρ জি, প্লাস টু কনস্ট্যান্ট, রো আর জি তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কে ওটা দিয়ে ভাগ করলে, এটা হলো অ্যানাদার ফর্ম অফ বার্নৌলিস থিওরেম। তাহলে প্রথমটা, এই যে তিনটে আমরা নাম দিলাম, প্রথমটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, এই ফর্মে আমরা করতে পারি, সরি ভুল লিখলাম, বেগ শীর্ষ, বেগ আছে তাই বেগ শীর্ষ, খেয়ালে খেয়ালে লিখে ফেলেছি, এটা বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, উচ্চতার জন্য হাইট হেড, আর এটা বলে প্রেসার হেড, এই টার্মটাকে বলে p/ρ জি, এটা হলো চাপ শীর্ষ। ঠিক আছে, তাহলে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহের ক্ষেত্রে কি পেলাম, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি সমান হবে। শান্ত প্রবাহ বা আদর্শ তরলের প্রবাহের ক্ষেত্রে তাহলে কি দাঁড়ালো, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ, এই তিনটে সমষ্টিগত সমান হবে, সবসময় ধ্রুবক থাকবে, এর সমষ্টিটা সব জায়গায় সমান হবে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। এই দ্বিতীয় স্টেটমেন্টটা তোমরা বই থেকে পড়ে নেবে। তাহলে কি হলো, যে কোনো প্রস্থচ্ছেদে শান্ত প্রবাহের ক্ষেত্রে বেগ শীর্ষ মানে v²/2g, উচ্চতা শীর্ষ h/ρ জি, চাপ শীর্ষ p/ρ জি, যোগফল সবসময় কনস্ট্যান্ট হবে। এটা আমাদের দুটো ফর্মে আমরা প্রধানত যখন নিউমেরিক্যাল করব, দ্বিতীয়টা দিয়ে করলে সুবিধা পাওয়া যায়, আমরা দ্বিতীয়টা বেশি সুবিধা পাবো, দ্বিতীয়টা দিয়ে করব। ওকে, তো একই ব্যাপার, যে কোনো একটা দিয়ে করলেই হলো, দ্বিতীয়টা বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, এবার এই সূত্রে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে স্থির প্রবাহের অভ্যন্তরে এই সূত্র কাজে লাগিয়ে চাপটা নির্ণয় করব। একটা ধরো পাত্রে স্থির প্রবাহী আছে, এইচ গভীরতায় চাপ কত, যেটা জানি h/ρ জি, সেটা এই সূত্র কাজে লাগিয়ে আমরা এবার প্রয়োগে চলে যাব। প্রয়োগটা এবার দেখে নিতে হবে। হচ্ছে স্থির প্রয়োগ। বার্নম্যানের নীতির প্রয়োগ। প্রথম প্রয়োগ, স্থির প্রবাহীর বা স্থির তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ নির্ণয়। দেখি পারি কিনা করতে আমরা। বার্নম্যানের নীতি কাজে লাগিয়ে আমরা এই সূত্রটা হিসাব করতে পারি কিনা। তো দেখো, একটা পাত্রে তরল আছে, এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে হবে, এইচ। তো তরলের উচ্চতা বললাম, ভূমি থেকে উচ্চ, সবসময় এই যে উচ্চতা স্থিতিশক্তি
আমরা বার করব ভূমির সাপেক্ষে। তো এখানে মুক্ত পৃষ্ঠের তরলের চাপ, বায়ুর চাপ যেটা P0, এটা বললাম A, এই তলটার নাম দিলাম A আর এই পয়েন্টটার নাম দিলাম B। ঠিক আছে, তরলের মুক্ত পৃষ্ঠ A তে বায়ুর চাপ ধরলাম P0। আমরা জানি বায়ু একটা চাপ দেয়, প্রমাণ চাপ P0। ওকে, প্রমাণ চাপ হোক যে কোনো চাপ হোক P0। আর H গভীরতায় B বিন্দুতে চাপ, দুজন চাপ দিচ্ছে। এখানে কিন্তু প্রবাহীর চাপও আছে আবার তরলের চাপও আছে, সরি প্রবাহীর চাপ আছে, বায়ুর চাপ। তাহলে P0 প্লাস ধরলাম P, স্মল পিটা হচ্ছে প্রবাহী বা তরল লিখেছি যেহেতু তরলের চাপ, এর মানটা বার করতে হবে। ওকে, তাহলে এখানে কি হলো, এখানে চাপটা কার কার জন্য হলো, বায়ুর চাপ আছে প্লাস তরলের চাপ ধরলাম P এর মানটা কত। তো দুটো যেহেতু স্থির প্রবাহী, এখানেও তরলের বেগ 0, এখানে বেগ বললাম v10, এখানেও কিন্তু বেগ v20, তাহলে বেগ শীর্ষ বাদ। ওকে, তাহলে বেগ শীর্ষর জায়গা নেই কেন, ভি গুলো সব জায়গায় 0 হলো। ওকে, তাহলে বার্নৌলির নীতি অনুসারে বা উপপাদ্য অনুসারে এ বিন্দুতে বেগ শীর্ষ কত 0, উচ্চতা শীর্ষ কত h, চাপ শীর্ষ কত P0 সমান, বোঝা গেছে, হাফ v²/2g 0, ভিটা 0 প্লাস উচ্চতা শীর্ষ P/ρg হবে এখানে একটা। তাহলে উচ্চতা শীর্ষ হলো h, চাপ শীর্ষ হলো P/ρg। ঠিক আছে, রোটা হলো তরলের ঘনত্ব সমান বি বিন্দুতে বেগ শীর্ষ 0, উচ্চতা শীর্ষ দেখো এইটুকুনি, ভূমি থেকে উচ্চতা বলেছি, দ্যাট ইজ h মাইনাস h, প্লাস চাপ শীর্ষ কত P0 প্লাস P/ρg। ওকে, সমীকরণটা বোঝা গেল। এটা হলো এ বিন্দুতে বেগ শীর্ষ 0, উচ্চতা শীর্ষ ভূমি থেকে উচ্চতা h, তরল পৃষ্ঠের উচ্চতা, চাপ হলো P0, তাহলে চাপ শীর্ষ হবে P0/ρg। বি বিন্দুতে বেগ শীর্ষ স্থির প্রবাহী, বেগটা 0, উচ্চতা শীর্ষ ভূমি থেকে উচ্চতা h, এইটুকুনি, তাহলে কত হচ্ছে, এইটুকুনি উচ্চতা কত হচ্ছে পুরোটা h, তার থেকে এইটুকুনি h বাই, দ্যাট ইজ h মাইনাস h। উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ কত হলে চাপ কত P প্লাস P0, চাপটা হচ্ছে P প্লাস P0 বাই ρg। তাহলে দুটো সমান। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, ব্র্যাকেট তুলে দিই, তাহলে দেখো চলে আসছে, অতএব h চলে আসছে P/ρg, তাহলে P চলে এলো h ρg, এটাই তো আমাদের সূত্র। তাহলে বার্নৌলির নীতি থেকে আমরা স্থির প্রবাহী বা স্থির তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের সূত্রটা আমরা নির্ণয় করেই ফেললাম খুব সহজে। ঠিক আছে, শক্তি সংরক্ষণ নীতি কাজে লাগিয়ে কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রয়োগ, যেটা আমরা উদস্থিতিবিদ্যায় পড়েছি, টরেসেলির উপপাদ্য। কোন একটা পাত্রের h গভীরতায় যদি ছিদ্র করা হয় তাহলে কত বেগে তরল নির্গত হয় দেখবো, সেটা বার্নৌলির উপপাদ্য দিয়ে কি করে নির্গত আমরা নির্ণয় করি। টরিসেলি লিখি, লিখলেই হলো
বাংলায় তিনি তার বাংলায় নাম লিখতেন না, আমরা যা কিছু লিখতেই পারি, আমাদের এটা অধিকার আছে। আমাদের মতন আমরা টরিচেলি, টরিসেলি, টরিসেলি, টরেসেলি অনেক কিছু বলতে পারি। তো দেখি একটা পাত্র ছিদ্র করা আছে, যার তরল পূর্ণ আছে। যে বিন্দুতে, এটা বি বিন্দু, আর এখানে ধরলাম একটা বিন্দু এ, তরল পৃষ্ঠ। তো এখান দিয়ে যেখানে ছিদ্র করেছি তার ভূমি থেকে উচ্চতা হলো ক্যাপিটাল এইচ, আর তরল পৃষ্ঠ থেকে গভীরতা হলো স্মল এইচ। ওকে, তো এবার এখান দিয়ে তরলটা কত বেগে বেরোবে? ভি বেগে বেরোবে। ভিটা কত? √2gh, এইচ গভীরতা। তো সেটা এখানে আসবে কিনা, যেটা আমরা বার্নৌলির যে উপপাদ্য শিখেছি সেটা একটু প্রয়োগ করে দেখি। তো দেখো, প্রথমে এই বিন্দুতে তরলের মুক্ত পৃষ্ঠে এ বিন্দুতে মোট শক্তি, একটু আমরা প্রথম সূত্রটা দিয়ে, প্রথম নোটটা দিয়ে করি, একটা তো শীর্ষ দিয়ে করলাম। তো এ বিন্দুতে তরলটা স্থির, তাহলে বেগ 0, স্থির তরল আছে অনুভূমিক, তাহলে হাফ রো ইন্টু রো ঘনত্ব, রো ঘনত্ব ধরে নিচ্ছি, এটা রো ঘনত্বের তরল, রো ইন্টু 0 স্কয়ার প্লাস রো জি, হাইট কত? এইচ প্লাস এইচ। তরলের মুক্ত পৃষ্ঠে এটাও মুক্ত, এটাও মুক্ত, এটাও কিন্তু ওপেন, প্লাস চাপ, একক আয়তনে চাপ শক্তি P0। বি বিন্দুতে মোট শক্তি, যেখান দিয়ে তরলটা নির্গত হচ্ছে, একক আয়তনে কিন্তু এগুলো বার করছে, কত বেগে? রো ভি বেগে বের হচ্ছে। উচ্চতা শীর্ষ কত? রো জি এইচ প্লাস, এটাও মুক্ত পৃষ্ঠ, এটাও ওপেন আছে, তাহলে এখানেও কিন্তু পার্শ্ব চাপ দিচ্ছে P0। তাহলে বার্নৌলির নীতি অনুসারে এটা যদি বলি E1, এটা যদি বলি E2, তাহলে E1 সমান E2, অতএব বার্নৌলির নীতি অনুসারে E1 সমান E2। আমি লিখলাম না, তোমরা লিখে নেবে অবশ্যই কথাটা। বার্নৌলির নীতি অনুসারে E1 সমান E2, দ্যাট ইজ রো জি এইচ প্লাস এইচ প্লাস P0 সমান হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস P0। যেখানে মুক্ত, এখানেও কিন্তু ওপেন পেয়েছে, সেখানে বায়ু চাপ দিচ্ছে P0, এখানেও P0। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যান্সেল আউট করি, তাহলে আজ পেয়ে যাচ্ছি v²/2 সমান gh। তাহলে v চলে এলো √2gh। তাহলে v বেগে একটা বস্তুকে যদি h উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেয়, এটাকে ছেড়ে দিলে সে যত বেগে আঘাত করে, কত বেগে আঘাত করে? √2gh বেগে। সিমিলারলি কোন তরলপূর্ণ পাত্রের h গভীরতায় যদি ছিদ্র করি, নির্গত তরলের বেগ হবে √2g। সেটা নির্ভর করছে না তরলের ঘনত্বের উপর, নির্ভর করছে না, নির্ভর করছে কত গভীরতায় ছিদ্র করেছি তার উপর, এবং সেটাই হচ্ছে টরিসেলির উপপাদ্য। এটাই হচ্ছে টরিসেলির উপপাদ্য নামে পরিচিত। ঠিক আছে, আমরা শিখে গেলাম। তাহলে কোন একটা ক্ষুদ্র
ছিদ্রযুক্ত কোনো পাত্রে ছিদ্র দিয়ে যে বেগে তরলটা নির্গত হবে তার মান কি কিসের সমান? নির্দিষ্ট উচ্চতা থেকে যত গভীরতায় ছিদ্রটা আছে সেই উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তুকে অবাধে পতনশীল বস্তু যত বেগে ভূমিতে আঘাত করে সেই বেগেই তরলটা ওখান দিয়ে নির্গত হবে। এটাই হলো টরেসেলি উপপাদ্য। এরপর চলে আসি তরল প্রবাহের হার নির্ণয় করার জন্য একটা যন্ত্র যেটা বলে ভেঞ্চুরি মিটার। এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা ভালো করে বুঝে নেব। ঠিক করে লিখে নেবে তোমরা, সবই ভালো করে বুঝে বিষয়গুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। আর যারা তোমরা প্রথম ভিডিওটা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সান্দ্রতার প্রথম ভিডিও, সেই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। না দেখলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমাদের নেক্সট টপিক প্রয়োগের ভেঞ্চুরি মিটার। যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে তরল প্রবাহের হার নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি? হ্যাঁ, ভেঞ্চুরি মিটার। ঠিক আছে, এটা কেমন? বিভিন্ন প্রস্থচ্ছেদে ধরলাম, এখানে একটু চওড়া, অনুভূমিক আছে, তার মানে এইচ গুলো সব জায়গায় সমান হবে, অনুভূমিক ভাবে রাখা হবে যাতে করে এইচ গুলো ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, এইভাবে রেখে দিলাম। আমরা এর ভেতর দিয়ে তরল প্রবাহিত করাবো। তো এবার এখানে ভেঞ্চুরি মিটার, একটা মুছছি, ছবিটা বাকি আছে, এখানে নামটা লিখে দিচ্ছি একবার। এখানে যেখানে প্রস্থচ্ছেদ নিচ্ছে, এখানে একটা পাইপ, প্রেসার মাপার জন্য, তরলের চাপ পরিমাপ করার জন্য এখানে একটা নেবো আর এখানে একটা নেবো। আমরা এই দুটো জায়গা কম্পেয়ার করব, দুটো স্থানে। এখানে একটা প্রস্থচ্ছেদ নিয়েছি আর এখানে একটা ছোট প্রস্থচ্ছেদ নিয়েছি। এখান দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। আমার অন্য কালার কি আছে? দেখো, আমরা একটা জিনিস শিখেছি, এরিয়া ইন্টু ভেলোসিটি কনস্ট্যান্ট, এভি কনস্ট্যান্ট। তাহলে এরিয়া যেখানে বেশি সেখানে ভেলোসিটি কম, এইটুকু আমরা বুঝতে পারছি। এই যে এরিয়াটা নিয়েছি, এইখানের প্রস্থচ্ছেদ হলো a1, এখান দিয়ে তরলের বেগ v1, আর এই এরিয়াটা ছোট্ট যে ক্ষেত্র প্রস্থচ্ছেদটা নিয়ে সরু নলের অংশটা, এটা হলো a2, আর এখান দিয়ে তরল যে প্রবাহিত হচ্ছে সেটার বেগ হলো v2। তো এবার আর অনুভূমিক থাকার জন্য ভূমি থেকে এই উচ্চতাটা যদি h বলি, এটার উচ্চতা h হবে, সব জায়গায় সমান উচ্চতা, সব জায়গায় উচ্চতা সমান, মানে হাইট হেড বা উচ্চতা শীর্ষ সেটা কিন্তু সমান হবে। এবার ঘটনা, যেখানে বেগ কম সেখানে বেগ শীর্ষটা কম, বেগ শীর্ষ বেশি হলে চাপ শীর্ষ বেশি হবে, তাই এখানে চাপটা বেশি। তরলটা দেখবো এই স্থানে তরলটা বেশি উচ্চতায় উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ এখানে বেগটা কম, ক্ষেত্রফল বেশি হলে বেগ কম হয়। সিমিলারলি এখানে বেগটা বেশি, তাই এখানে তরলের উচ্চতা একটু কম হবে। সবটা ক্লিয়ার? কেন ওখানে
হাইটটা কম হলো সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এখানে আমরা চাপ ধরলাম, এখানে চাপটা P1, এখানে চাপ P2, আর এই দুটো যে তলস্তম্ভ তার উচ্চতার ব্যবধান হলো ক্যাপিটাল H। মানে H রো জি যেটা সেটা P1 মাইনাস P2 সমান, মানে হচ্ছে P1 মাইনাস P2, এখানে প্রেসার মাইনাস এখানে প্রেসার, এটা হবে H রো জি। চাপের পার্থক্যটা হলো H রো জি। আচ্ছা, কেন হলো? কারণ আমরা জানি এরিয়া ইজ প্রপোর্শনাল টু 1/v। আমি আবার বলে দিচ্ছি, এখানে ক্ষেত্রফলটা বেশি, ক্ষেত্রফলটা বেশি হওয়ার জন্য এখানে বেগ কম, বেগ যেখানে কম হবে সেখানে চাপটা বেশি হবে। আমরা বার্নৌলির নীতিটা লিখলেই বুঝে যাবো, খুব সহজ। হ্যাঁ, বার্নৌলির নীতিটা লিখলে আমরা বুঝে যাবো। দেখি কি করে হয়। তো বার্নৌলির উপপাদ্য অনুসারে যদি সমীকরণটা আমরা একটু করে নিই আগে, তারপর আমরা যাব হিসেব নিকাশে। তো এখানে বেগ শীর্ষগত v1 স্কয়ার বাই 2g, v1 স্কয়ার বাই 2g প্লাস উচ্চতা শীর্ষগত h প্লাস চাপ শীর্ষগত P1 বাই ρ g। ওকে, এটা হলো সাপোজ এটা P বিন্দু, P বিন্দুতে, এটা হলো Q বিন্দু, এই ক্রস সেকশনটা Q বিন্দুতে আছে। Q বিন্দুতে কত হবে? v2 স্কয়ার বাই 2g প্লাস h, টা সমান প্লাস প্রেসার কত P2 বাই ρ g। ওকে, এবার h দুটো সমান, তাহলে h দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার বাই 2, জিটা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছি, সমান P1 মাইনাস P2 বাই ρ। ওকে, এবার P1 মাইনাস P2 হচ্ছে হাইট ডিফারেন্সটা বলেছি h ρ g, দ্যাট ইজ h ρ g বাই ρ। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম মতে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু 2, দেখো রোটা কেটে যাচ্ছে, 2h ইনটু g। এটা এক নম্বর সমীকরণ। আশা করি বোঝা গেছে, না বোঝার মতন কিছু নেই। ঠিক আছে, তাহলে v1 স্কয়ার, v1টা বড়। কেন v1 বড়? আমরা জানি যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে অসংলম্ব তরলের ক্ষেত্রে a1 v1, তাহলে এখানে a1 v1 যা হবে ধারাবাহিকতা সমীকরণ অনুসারে, ধারাবাহিকতা সমীকরণ অনুসারে এখানে লিখে দিলাম। আমরা এখানে ধরেছি অসংলম্ব তরল জল যাচ্ছে ধরো, তাহলে এখানে a1 v1 কত, avটা হলো a1 v1 এটা, আর এখানে কত a2 v2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা v1 বা v2 বার করব। এটাই কিন্তু যে কোনো প্রস্থচ্ছেদে তরল প্রবাহের হার, তাই তো শিখেছি। মানে এখান দিয়ে কত আয়তনের তরল গেল আর এখান দিয়ে কত আয়তনের তরল গেল সেটা বার করতে চাইছি ভেঞ্চুরি মিটারের সাহায্যে। এটা ভেঞ্চুরি মিটার। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেছি, v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু 2gh আর a1 v1 সমান a2 v2। ক্লিয়ার? এবার এই দুটো সমীকরণকে আমি সমাধান করব, সমাধান করে v এর মানটা বার করব, v1 v2 বার করে করব। ওকে, আমি এটা ছবিটা মুছে দিচ্ছি। তাহলে এখানে এরিয়া ধরেছি a1, ভেলোসিটি v1। দেখো v1 যদি এরিয়া বড় হলে v1 ছোট, v1 ছোট হওয়ার জন্য p1টা বড়, কারণ ইকুয়েশনটা ব্যালেন্স হতে হবে।
বেগ শীর্ষ কম হলে চাপ শীর্ষকে বাড়তে হবে, বেড়ে যেতে হবে, তাহলেই কিন্তু সমীকরণটা ব্যালেন্স হচ্ছে। কারণ সমষ্টিগতভাবে তারা ধ্রুবক, একজন কম হলে অন্যজন সমানভাবে বেড়ে গিয়ে টোটালটাকে কনস্ট্যান্ট রাখবে। ওকে, তো সমাধান করা যাক। এখানে তরল প্রবাহের হার নির্ণয় কি করে করবো আমরা দেখি। এবার মেন ছবিটা মুছে দিলাম। তো যে কোনো প্রস্থচ্ছেদে তরল প্রবাহের হার হলো v সমান a1 v1 বাই a2 v2। তাহলে আমরা যে দুটো সমীকরণ পেয়েছি ভেঞ্চুরিমিটার থেকে, একটা হচ্ছে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান 2gh, আর 2 নম্বর পেলাম a1 v1 সমান a2 v2 সমান ক্যাপিটাল V। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটোকে সমাধান করলে আমরা আমাদের উদ্দেশ্য ক্যাপিটাল V বার করা, তার জন্য v1 বা v2 যে কোনো একটা বার করব, তাহলেই হয়ে যাবে। খুবই সহজ হিসেব, কোনো জটিলতার কিছু নেই। তো আমরা কি করব, এখান থেকে v1 টা বার করি ফ্রম ইকুয়েশন নাম্বার 2। ফ্রম ইকুয়েশন নাম্বার 2 v1 সমান তাহলে কত আসছে a2 v2 বাই a1। ওকে, তাহলে এই ভ্যালুটা যদি আমরা প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমাদের আসছে v2 স্কয়ার মাইনাস a2 স্কয়ার v2 স্কয়ার বাই a1 স্কয়ার সমান 2gh। ওকে, তাহলে এখান থেকে v2 স্কয়ারটা কমন চলে গেল, that is a1 square minus a2 square by a1 square equals to 2gh। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম v2 সমান পেয়ে গেলাম a1 root over 2gh by টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, রুটটা বড় করে দিয়ে দিই, a1 into root over 2gh by a1 square minus 2 square। তাহলে v2 এর মানটা হলো, তাহলে v2 এসছে এটা, তাহলে v1 টা তাহলে কত আসা উচিত, অনুরূপে v1 তাহলে আসবে a2 into 2gh by a1 square মাইনাস a2 স্কয়ার। ওকে, এটাই আসা উচিত v1 v2। তাহলে আমাদের যে অংশটা ছিল, এরকম একটা পার্ট ছিল, আমি জাস্ট এইটুকুনি আঁকলাম। এখানে ধরেছিলাম, এটা ধরেছিলাম a1, এখান দিয়ে তরল যাচ্ছিল v1 বেগে, এটা ধরেছিলাম a2, তরল যাচ্ছিল v2 বেগে। তাহলে দেখো v1 v2 পেয়ে গেছি দুটো। সুতরাং যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তরল প্রবাহের হার মানে v যদি বার করতে হয়, মানে যে কোনো এখান দিয়ে কত তরল গেল বা এখান দিয়ে কত তরল গেল, সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। সুতরাং তোমরা দেখে নাও সমীকরণগুলো। সুতরাং ভেঞ্চুরিমিটারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মানে যে কোনো অংশ দিয়ে তরল প্রবাহের হার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তরল প্রবাহের হার সমীকরণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমাধানটা খুবই সহজ। যদি বলি v বার করব, v সমান তো a1 v1, a1 v1 তাহলে কত আসছে a1, এটা তাহলে a1 v1 এর মান এসছে, এটা মানে a1 a2 root over 2gh by a1 square minus a2 square। সিমিলারলি তোমরা যদি এখান থেকে
A2 B2 দিয়ে করো একই উত্তর আসবে, কারণ এখানে যে উত্তরটা এসছে দেখো সেখানে A1 আছে A2 আছে, তাহলে এখান দিয়ে তরল কতটা যাবে সেটা নির্ভর করছে এই ক্ষেত্রফল দুটো, এই দুটোর ক্ষেত্রফলের গুণফল, বেগের উপর নির্ভর করছে না। এই দুটোর যে পাইপ ধরেছিলাম নল, তাই এখানে প্রেসারের যে ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সের জন্য তরলের যে উচ্চতা পার্থক্য H, তাদের পার্থক্যের উপর H এর উপর নির্ভর করছে। তাহলে এবং যে কোনো প্রস্থচ্ছেদে হারটা নির্ভর করছে এই সূত্রের উপর। এখান থেকে আমরা এটা নির্ণয় করে ফেলতে পারি খুব সহজে। তাহলে এখান দিয়েও যত তরল যাবে, এখানে A1 আছে A2 আছে, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতখানি তরল যায় সেন্টিমিটারে, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এটা অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, থিওরিও আসতে পারে বোর্ড এক্সামের ক্ষেত্রে, বাট গেমের নিটের জন্য কিন্তু সূত্রটা ভালো করে তোমরা খেয়াল রাখবে। তাহলে A1 A2 √2gh বাই A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, খুবই সহজ, ভালো করে বুঝে নেবে। এরপর আমরা একটা লাস্ট একটা সূত্র পড়ে আজকের আলোচনা শেষ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রধানত জেইই মেইন এবং নিটের জন্য। পয়সুলিস ইকুয়েশন, ইকুয়েশনটা পুরোই লিখি, পয়সুলিস সমীকরণ। POISEUILLE নামটা মনে রাখবো, পয়সুলি, অনেক জায়গায় পোয়াসই লেখা থাকে, পয়সুলি, পয়সুলি ইকুয়েশন। ওকে, নামটা জটিল। তো এটা কি কোনো একটা সরু নলের ভিতর দিয়ে, এখানে একটা সরু নল আছে, মেইনলি এটা ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে কাজে লাগানো হয়। ক্যাপিলারি টিউব বা কৈশিক নলের মধ্যে দিয়ে ন্যারো টিউবের ভেতর দিয়ে কত হারে তরল প্রবাহিত হচ্ছে তার একটা সূত্র নির্ণয় করেছিলেন। সমীকরণটা তোমাদের বুঝে নিতে হবে। তো কোন একটা সরু, কি সমীকরণ, সরু নলের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার সংক্রান্ত সমীকরণ। কোন একটা সরু নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, প্রতি 1 সেকেন্ডে প্রতি 1 সেকেন্ড সময় ভি আয়তনের তরল প্রবাহিত হলে, এর ভেতর দিয়ে যদি ধরলাম একটা নল আছে, সরু নল, এই দুটো প্রান্তের চাপের পার্থক্য হলো P, দুটো প্রান্তের চাপের পার্থক্য হলো P, এর লেন্থটা হলো L। ওকে, পিটা হলো দুই প্রান্তের চাপের পার্থক্য, ওকে, এটা হলো দৈর্ঘ্য, আর হলো ব্যাসার্ধ। নলের যে ব্যাসার্ধ সেটা আর, সরু নল, ব্যাসার্ধ হলো আর। 1 নম্বর সূত্র তিনি বললেন ভি প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ তরল এর ভেতর দিয়ে প্রবাহিত হবে সেটা তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। প্রথম সূত্র দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। 2 নম্বর সূত্র চাপের দুই প্রান্তে যে চাপের, দুটো নলের প্রান্তে যদি চাপের পার্থক্য না থাকে, যেদিকে চাপ বেশি দিকে বেশি, এদিক থেকে তাহলে এদিকে যাচ্ছে, তার চাপের পার্থক্যের সমানুপাতিক। 3 নম্বর ব্যাসার্ধের চতুর্থ ঘাতের সমানুপাতিক।
এর যা ব্যাসার্ধ হবে তার চতুর্থ ঘাতের সমানুপাতিক। আর 4 নম্বর সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। যে তরলটা প্রবাহিত হচ্ছে তার সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই চারটে সূত্র পয়সুলি ইকুয়েশন সম্পর্ক নামে পরিচিত। এই চারটেকে যদি জুড়ে দিই তাহলে v প্রপোর্শনাল টু আসছে p r⁴ বাই ইটা l। এখান থেকে যে কনস্ট্যান্টটা পয়সুলি এনেছিলেন বা প্রমাণ করেছিলেন সেটা হচ্ছে π/8 p r⁴ ইটা l। তাহলে পয়সুলি সমীকরণটা কি হলো? একক সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে কত সিসি তরল এর ভেতর দিয়ে প্রবাহিত হবে, সিজিএস এ করলে কত সিসি। তাহলে সূত্রটা কি? v সমান p পাই r⁴ বাই 8 ইটা l। এই সূত্রের সাহায্যে প্রধানত সান্দ্রতাঙ্কটা নির্ণয় করা হয়। কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ ফ্লুইড বা লিকুইডের ক্ষেত্রে তরলের সান্দ্রতাঙ্ক, জলের সান্দ্রতাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই পরীক্ষাটা তোমরা পরবর্তীকালে করবে যদি গ্র্যাজুয়েশন লেভেলে ফিজিক্স থাকে, সেখানে প্র্যাকটিক্যালটা করানো হয়। তো এই সূত্রটা আমরা রাখবো p পাই r⁴ বাই 8 ইটা l। এই যে নলটা, এই সরু নলটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা মেইনলি হচ্ছে কৈশিক নল। ঠিক আছে, কৈশিক নলের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তো এটা আমাদের যদি দুটো কৈশিক নল ফর জেইম্যান আর নিট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন, দুটো কৈশিক নলকে যদি শ্রেণী সমবায়ে জুড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্র কিভাবে কাজে লাগাবো সেটা একটু দেখব। দুটো নলকে পাশাপাশি, তাহলে সূত্র কি? p পাই r⁴ বাই 8 ইটা l। এটা তাহলে বোর্ড এক্সামের জন্য দরকার নেই, আমি আবার বলে দিলাম, ফর জেইম্যান আর নিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এর জন্য দরকার, সূত্রটা খেয়াল রাখবো। ওকে, তো দেখি আমরা সিরিজ প্যারালাল পয়সুলি ইকুয়েশন। দুটো কৈশিক নলকে যদি শ্রেণী সমবায়ে জোড়া হয়, কেস 1, দুটি কৈশিক নল শ্রেণীতে যুক্ত। মানে এটা একটা কৈশিক নল আছে ধরো, তার সঙ্গে এটা একটা কৈশিক নল আছে। ওকে, এদিক থেকে এদিকে তরল যাচ্ছে, এখানে প্রেসার বললাম P1, এখানে P2, এখানে P3, তরলটা যাচ্ছে ভিতর দিয়ে। এটার দৈর্ঘ্য L1, এটার দৈর্ঘ্য L2। এটার ব্যাসার্ধ R1, এই নলটার ব্যাসার্ধ R2। তো দেখো, যেহেতু শ্রেণী সমবায়, এখানে যতখানি তরল যাচ্ছে একক আয়তনে যে কোনো প্রস্থচ্ছেদে সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, তাহলে এখানে চাপের পার্থক্য, তাহলে এখানে ইকুয়েশনটা কি হলো? তাহলে যদি মনে করি একক আয়ত প্রতি 1 সেকেন্ড সময় ভি আয়তনের তরল, এর ভেতর দিয়ে ভি আয়তন তরল যাচ্ছে, এর ভেতর দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে, এখানে জোড়া আছে ভি আয়তনের তরল। তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমান এখান থেকে এখানে যতটা যাবে, পি প্রেসার ডিফারেন্স কত? P1 মাইনাস P2 পাই r⁴ বাই 8, ইটাটা একই তরল যাচ্ছে L1, এটা L1 দৈর্ঘ্য ধরেছে, সমান P2 মাইনাস P3, এদিক থেকে এদিকে তরল যাচ্ছে মানে P2 সব P1 সবচেয়ে বড়,
P1 greater than P2 greater than P3 pi R2 to the power 4 by 8 eta L2 ওকে এটা আমরা লিখতে পারি এবার যদি সমগ্র ব্যবস্থার ক্ষেত্রে এফেক্টিভটা বার করতে হয় তো এখানে দেখো আমাদের যে কনস্ট্যান্ট পোরশন মেইনলি আছে কনস্ট্যান্ট যে পোরশনটা আছে তাহলে সমগ্রটা টোটালটা এফেক্টিভটার ক্ষেত্রে আমরা এই দুটো তো সমান হলো তাহলে এখানে প্রেসার ডিফারেন্স কত P1 - P2 আসছে P1 - P2 টা আসছে V * 8 eta L1 by pi R1 to the power 4 আবার P2 - P3 আসছে P2 - P3 আসছে V 8 eta L2 pi R2 to the power 4 ওকে এই দুটো আমরা লিখতে পারি যেহেতু ভিটা দুটো ক্রস সেকশন দিয়ে একই পরিমাণ তরল যাচ্ছে তাহলে এই দুটোকে কিন্তু আমরা সমান লিখতেই পারি ওকে তো এই যে আমরা একটা পার্ট পেলাম এটাকে আমি লিখছি এই যে পোরশনটা এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কনস্ট্যান্ট তাহলে লিখলাম এটাকে বললাম R1 এটাকে লিখলাম R2 এই পোরশনটা তাহলে এই দুটো সমীকরণ যদি যোগ করে দিই তাহলে এই দুটো নলে যদি এফেক্টিভটা বার করতে হয় তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে দেখো এই দুটো সমীকরণ যোগ করলে আসছে এই দুটো সমীকরণ যোগ করলে দেখো মাঝখানটা ক্যান্সেল হয়ে গেল দ্যাট ইজ P1 - P3 মানে দুটো প্রান্তের যে চাপের পার্থক্য সমান আসছে V * R1 + R2 তাহলে V চলে এলো এখান থেকে এখানে তাহলে ভিটা যদি আমাদের একবারে বার করতে হয় মিডল পয়েন্ট ছাড়া এফেক্টিভ কতখানি দ্যাট ইজ P1 - P3 দুই প্রান্তের চাপের পার্থক্য বাই R1 কোনটা ধরেছি ওটাকে R1 ধরেছি তাহলে 8 eta বাই পাইটা কমন গেল L1 বাই R1 টু দি পাওয়ার 4 প্লাস L2 বাই R2 টু দি পাওয়ার 4 ওকে তাহলে এটা হচ্ছে এফেক্টিভলি দুটো নলের সমষ্টি কত হবে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে আমি সমীকরণগুলো বুঝিয়ে দিলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিভাবে দুটো বৈশ্বিক নল যদি পাশাপাশি যুক্ত থাকে তখন পয়সল ইকুয়েশন ছাড়া কোনো উপায় নেই আমাদের ক্যালকুলেশন করার তাহলে আমাদের এইভাবে আমরা এটা নির্ণয় করে ফেলতেই পারি ওকে এরপর যদি সমান্তরাল সমবায় থাকে সেটা আমরা এবার দেখব তোমরা একটু বুঝে নেবে এটাকে একটু বক্স করে দিই ওকে মুখস্থ করার কিছু নেই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে তাহলেই হলো আচ্ছা সমান্তরাল সমবায় দুটি যদি নল দুটো সমান্তরালে যুক্ত থাকে সমান্তরালে যুক্ত আছে মানে প্রত্যেক নলে চাপের পার্থক্য একই কিন্তু ভি গুলো সমান কখনো হবে না ধর এই একটা নল এখান দিয়ে একটা চলে গেছে এখান দিয়ে একটা চলে গেছে এরকম হলো ব্যাপারটা সমান্তরাল সমবায় মানে তো এরকম দুটো নল সমান্তরালে যুক্ত থাকে এখান দিয়ে যে ভিটা আসছে মোট ভি যদি ভি হয় তাহলে এখানে বললাম V1 যাচ্ছে এখানে V2 কি কি সমান এই দুটো পয়েন্টে চাপের পার্থক্য দুটো নলের চাপের ব্যবধান সমান চাপের ব্যবধান ধরলাম P দৈর্ঘ্য দুটো সমান হবে একই দৈর্ঘ্য দুটো এ তো সমান্তরাল আছে মানে এলটা কনস্ট্যান্ট তাহলে V1 টা কত হবে তাহলে V সমান হবে V1 + V2 অবশ্যই V যেটা আসছে সেটাই যোগ হয়ে যাচ্ছে এখানে কিছু আছে এখানে কিছু তাহলে কত P পাই এটা ধরলাম R1 ব্যাসার্ধ এটা R2 ব্যাসার্ধ R1 to the power 4 by 8 eta L plus এখানেও প্রেসার ডিফারেন্স P পাই R2 to the power 4 by 8 eta L ওকে তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতেই পারি টোটালটা কত দ্যাট ইজ এটাকে আমরা R1 বলবো দ্যাট ইজ P
বাই R1, আমরা তো এটাকে R1 ধরেছিলাম, ওটা বাই এটাকে প্লাস P বাই R2, which is V সমান pressure difference into 1 by R1 plus 1 by R2, that is resistance, like resistance. Okay, V equals to IR, like this. Okay, তো সেই ক্ষেত্রে তাহলে এফেক্টিভ দুটোর তুল্য আর যদি এটাকে বলি তাহলে এফেক্টিভের ক্ষেত্রেও দুটোর সমতুল্য যেটা একটা নল, তার প্রেসার ডিফারেন্স P, আর এফেক্টিভ যেটা এই টিটা এর ক্ষেত্রে রেডিয়াস আছে সেটাকে আমি লিখতেই পারি, দ্যাট ইজ P into 1 by R, P ইকুইভ্যালেন্ট। এই ক্ষেত্রে 1 by R ইকুইভ্যালেন্টটা চলে এলো সমান্তরাল রোধের মতন মান নিচে সূত্র দেখতেই পাচ্ছি 1 by R। জল যাওয়াটা মানে জল যখন ভাগ হয়ে যায় অনেকটা কারেন্টের মতন, তাই না? কারেন্টের মতনই যাচ্ছে। তো ঠিক আছে, তো আজকে আমরা বেশ কিছু জিনিসপত্র করলাম, তোমরা লিখে নেবে লাস্ট। এটা মেনলি যেই ম্যানের জন্য দরকার, এফেক্টিভ কতখানি ভলিউম যাচ্ছে সেটা বার করার ক্ষেত্রে সেটা আমরা এই সূত্র ব্যবহার করব। ইকুইভ্যালেন্ট আর রেজিস্ট্যান্স যদি বলি ফ্লো এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত সেটাও বার করতে পারবো। আগের সূত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি প্রেসার ডিফারেন্স বাই R1 plus R2, দ্যাট ইজ ওখানে পেয়েছিলাম V equals to প্রেসার ডিফারেন্স ডেল্টা P বাই R1 plus R2, তাই এটাই হচ্ছে ওর ক্ষেত্রে এফেক্টিভ সিরিজ এর ক্ষেত্রে R1 plus R2, effective resistance for flow of fluid through any capillary tube, and for parallel is similar to current resistance, similar formula. Okay, তো এটাই আমরা দেখে নিলাম কিভাবে এলো পয়সল ইকুয়েশন থেকে শ্রেণী এবং সমান্তরাল সমবায়। তো আজকের ভিডিও আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে সান্দ্রতা সংক্রান্ত যা যা বাকি ছিল সবই করিয়ে দিয়েছি। পরের দিন আমরা গাণিতিক সমস্যা সংক্রান্ত কিছু ভিডিওতে আমরা কিছু গাণিতিক সমস্যা করিয়ে দেবো, দিয়ে তারপরে চলে যাব আমরা পরবর্তী চ্যাপ্টার পৃষ্ঠটান। আমাদের নেক্সট যে ফ্লুইড মেকানিক্সের পরবর্তী চ্যাপ্টার পৃষ্ঠটান সেটাতে চলে যাব। তোমরা দেখতে থাকো, অনেকদিন পর তোমাদের জন্য ভিডিওটা করলাম, আশা করি সবাইকে ভালো লাগবে। তোমরা ভালো করে দেখে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজকে বলে শেষ করছি, আবার পরের দিন নতুন টপিক নিয়ে আমি ফিরে আসবো। সবাই ভালো থেকো এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো, ঠিক আছে? আজকে বলেই শেষ করবো।